রানার যখন কোনো মেয়েকে একবার ভালো লাগে না, তার ইচ্ছে ছাড়াই যত্র নরেস্তু পূজন্তে রমন্ত্রে তত্ত্ব দেবতা, অর্থাৎ নারী পুজো যেখানে করা হয় সেখানেই দেবতারা বাস করেন। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় এটাই যে আমাদের ভারতবর্ষে প্রত্যেক 3 মিনিটে কোনো না কোনো নারীর ওপর অত্যাচার করা হয়। তা সে মারপিটের ব্যাপার হোক, পণ প্রথা, পণ হত্যা, ডোমেস্টিক ভায়োলেন্স বা কোনো শ্লীলতাহানির ঘটনা হোক। আশ্চর্যের বিষয় তো এটাই যে আমাদের সমাজে পুরুষদের যেভাবে পুজো করা হয় ঠিক সেভাবেই স্ত্রীদেরও পুজো করা হয়। তা সে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর হোক বা দেবী সরস্বতী, পার্বতী, লক্ষ্মী বা শক্তিরূপিণী দুর্গা, সবাইকেই পূজনীয় মানা হয়। তবে এ কেমন ঘটনা ছিল যে সমাজে স্ত্রীকে দেবী রূপে দেখা হয় সেখানে কোন পাপী যে ওই দেবীকে পায়ের নিচে পিষে ফেলতে চেয়েছিল? নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরের একটি ছোট্ট গ্রামের এক ঘটনার সঙ্গে আলাপ করাতে, যেখানে এই অত্যাচারী শুধুমাত্র মহিলাদের সম্মান নিয়েই খেলছিল না, বরং সাথে সাথে যে তার সামনে মাথা তুলে দাঁড়াতো তাকে চুপ করিয়ে দিত। স্যার, স্যার বলো। কাল সন্ধ্যে থেকে আমার মেয়ে বাড়ি ফেরেনি। আরে তবে তো পালিয়ে গেছে, কারোর সঙ্গে চক্কর নিশ্চয়ই আছে। বেঁধে রাখা উচিত ছিল না? স্যার, এনার মেয়েকে রানা সাহেব স্যার ক্ষমা করে দিন, না জেনে বুঝে বলে ফেলেছে। সন্ধ্যের মধ্যে তোর মেয়ে তোর কাছে পৌঁছে যাবে। বাড়ি যা, তোর মেয়ের চিন্তা তোকে করতে হবে না। যা। যাও না, রানা সাহেব যখন বলে দিয়েছে তোমাদের মেয়ে ঘরে চলে আসবে। এ তো খুব খুশির খবর। মা দুর্গার আশীর্বাদে কলকাতায় তুই চাকরিও পেয়ে গেছিস। গত বছর মা দুর্গার কাছে তোর চাকরির জন্য মানত করেছিলাম, আর এই বছর মা দুর্গা পূরণ করে দিল। জয় দুর্গা মা। ব্যাস, এবার আগামী বছর দৃষ্টিকেও কলকাতার কোনো একটা হোস্টেলে ভর্তি করিয়ে দেব। তারপর 2 বোনই একসঙ্গে থাকবে। কি অরুন্ধতী? হ্যাঁ, এমনিতেও এই গ্রামে আমি ওকে এক মুহূর্তের জন্য রাখতে চাই না। আরে মা, বাবা, আমি তো কয়েকদিনের জন্যই এখানে আসি, আর আসতে না আসতেই তোমরা আমার যাওয়ার কথা বলতে শুরু করলে। আর হ্যাঁ বাবা, আমি না দৃষ্টির জন্য একটা খুব ভালো স্কুল দেখেছি, আর আমি ওর অ্যাডমিশন ওই স্কুলেই করাবো। কি দৃষ্টি, যাবি তো আমার সাথে? হ্যাঁ দিদি, এমনিতেও তোমার সঙ্গে কমই তো দেখা হয়, তুমি শুধু দুর্গাপুজোর সময়ই আসো। আচ্ছা মা, আমি বলছিলাম যে সত্যজিতের সঙ্গে আমি একবার দেখা করে আসি, আর ফেরার সময় বাজার থেকে বাড়ির জন্য পুজোর জিনিসও নিয়ে আসবো। হ্যাঁ মা, সত্যজিৎ তোর ব্যাপারে জিজ্ঞেস করছিল। ও এখানে দুর্গাপুরেই চাকরি পেয়েছে। যা দেখা করে আয়। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, বেশিক্ষণ বাইরে থাকিস না। বাবা, আমি তাড়াতাড়ি সত্যজিতের সঙ্গে দেখা করব, তাড়াতাড়ি পুজোর জিনিস কিনবো, আর তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। তাহলে সময় হলো তোমার ফিয়ান্সের সঙ্গে দেখা করার? আমি তো আসতে চাইছিলাম না, কিন্তু বাবা মা এত জোর করলো যে আসতে হলো। এটা তো ভালো কথা যে এখন তুমি কলকাতাতেই জব করবে। আমিও দুর্গাপুর থেকে আমার ট্রান্সফার কলকাতাতেই করিয়ে নেবো ভাবছি। কেন? আরে আমরা দুজন কি বিয়ে করে এই গ্রামেই থাকবো নাকি? যবে থেকে আমাদের আশীর্বাদ হয়েছে তবে থেকে এক মুহূর্ত আমি
তোমার সঙ্গে ভালো করে কাটাতেই পারিনি। এখন যত তাড়াতাড়ি সম্ভব তোমার সঙ্গে আমার বিয়েটা হয়ে যাক। হ্যাঁ, আমিও সেটাই চাই। আমাদের একটা ছোট্ট বাড়ি হবে, আর তারপর মা, বাবা আর দৃষ্টিকেও আমাদের সঙ্গে রাখবো। হ্যাঁ নিশ্চয়ই। ও, আমি তো ভুলেই গেছি, আমাকে তো পুজোর জন্য বাজার থেকে জিনিস কিনতে হবে। হ্যাঁ তো চলো না, আমিও সঙ্গে যাবো তোমার। চলো। চলো। শোনো, আমি এক্ষুনি আসছি, তুমি এখানেই থাকবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো যেন। আরে কে রে এই মেয়েটা? এর সৌন্দর্য আমাকে ওর কাছে নিয়ে যেতে বাধ্য করছে রে। আরে দাদা বাবু, তোমাকে আটকাবে কার সাধ্য? এখন যখন পছন্দ করেই নিয়েছো তাহলে নিজের মতন করে নাও। হুম। আরে এটা কি অসভ্যতামি? আরে বাপরে, এত গরম? হ্যাঁ, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এক্ষুনি আমি তোমার গরম ঠান্ডা করে দিচ্ছি। আরে এটা কি ধরনের অভদ্রতা? কে তুমি? এই গ্রামে তো আগে তোমায় কখনো দেখিনি। মনে হচ্ছে আমার ব্যাপারে তুমি কিছুই জানো না, না হলে এটা করার আগে 100 বার ভাবতে তুমি। আমি যেই হই না কেন, কিন্তু আমার সামনে কোনো মেয়ের সঙ্গে অসভ্যতা করতে আমি দেব না তোমাকে। এই মেয়ে, তোমার মাথা ঠিক নেই, তুমি কিন্তু নিজের বিপদ ডেকে আনছো। বিপদ। দাদাবাবু, দাদাবাবু, কন্ট্রাক্টের ড্র খুলতে চলেছে। আমরা তাড়াতাড়ি না পৌঁছালে কন্ট্রাক্ট হাত থেকে বেরিয়ে যাবে। আজ আমার তাড়া আছে, ঠিক আছে অন্য কোনো দিন, কিন্তু পরের বার এর সঙ্গে সঙ্গে তোমাকেও তুলবো, তারপর আমি দেখব তুমি কাকে বাঁচাও, একে না তুমি নিজেকে। হ্যাঁ, চলি। কি দরকার ছিল বাজারে যাওয়ার? আমি আসার পর যেতে পারতে। আরে তুমি নিজেই যদি এরকম ভুল করো তাহলে তো এটাই হবে না। একদম ঠিক বলেছো প্রকাশ তুমি। আর বর্ণা, তোমার কি দরকার ছিল মাঝখানে কথা বলার? এই গ্রামে এটা প্রথমবার হচ্ছে না, আর এই গ্রামের প্রত্যেকটা পুরুষ মহিলা সবাই জানে যে রানা কি ধরনের একজন মানুষ। তা সত্ত্বেও একজন গুন্ডা সবার সামনে অসভ্যতা করলো, আর তোমরা সবাই ওকে সাপোর্ট করার বদলে ওই গুন্ডাটার হয়ে কথা বলে যাচ্ছ। আর সত্যজিৎ, নম্রতার জায়গায় যদি আমি ওখানে থাকতাম তখনও তুমি এই কথাই বলতে। আমাদের অন্তত পুলিশের কাছে গিয়ে ওর নামে কমপ্লেন তো করা উচিত। রানা একজন বড় ঠিকাদার, হ্যাঁ, আর টাকার জোরে ও পুলিশকে হাতের মুঠোয় করে রেখেছে। ভালো হবে যদি আমরা এই কথাটা এখানেই শেষ করে দিই। পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হবে না। সত্যজিৎ একদম ঠিক বলছে। নম্রতা, আমি পুলিশের কাছে যাচ্ছি। ওই লোকটা আজ আমাদের দুজনকে হুমকি দিয়েছে। তোমরা যদি আমাদের সঙ্গে যেতে চাও তাহলে চলো, আর তা নাহলে চুপচাপ এখানে বসে নাটক দেখো। তাহলে আপনি বলতে চাইছেন যে রানা সাহেব আপনাকে আর এনাকে বাজারের মধ্যে অপমান করেছে? হ্যাঁ। আপনি হাসছেন কেন? আমরা কি এখানে মজা করছি নাকি? আপনি রানার এগেইনস্টে এফআইআর লিখুন এক্ষুনি। আসলে ব্যাপারটা কি ম্যাডাম, বেশি লেখাপড়া শিখেছেন তো, তাই মানি লোকদের ফাঁসানোর কায়দাও শিখে গেছেন নাকি? রানার মতো একজন মানি লোককে এইরকম অপবাদ দিতে আপনার লজ্জা করছে না? আরে বাজারের মধ্যে ওই লোকটা আমাদের সঙ্গে অসভ্যতা করেছে। তাহলে যাও, পুরো বাজারটাকে থানার মধ্যে নিয়ে এসো, তাহলে তোমার সাক্ষীও পাওয়া যাবে।
আর তোমার ওই কেসটাও লেখা হয়ে যাবে। আর যদি কাউকে না আনা সম্ভব হয় তাহলে চুপচাপ এখান থেকে সরে পড়ো, না হলে একজন মানি লোককে এইরকম অপবাদ দেওয়ার জন্য তোমাকে আমি জেলে পুরবো, বুঝেছ? বেরাও এখান থেকে। হাবিলদার, সরি স্যার, আমরা চলে যাচ্ছি। বর্ণা, চলো এখান থেকে, চলো। আপনারা এই প্রবাদটা তো নিশ্চয়ই শুনেছেন যে সব জায়গায় নাক গলানো উচিত নয়, না হলে খুব সমস্যা হতে পারে। বন্ধুরা, এই প্রবাদ আমাদের মনের ভিতরের ভয়কে আরো দৃঢ় করে দেয়। বর্ণা এমনই একটা পদক্ষেপ নিয়েছিল, বাজারের মাঝখানে নম্রতার ওপর যে অত্যাচার হচ্ছিল তার বিরুদ্ধে ও মুখ খুলেছিল। হয়তো না জেনে বুঝেই ও রানার সঙ্গে শত্রুতা করে নিয়েছিল। বর্ণার এই পদক্ষেপ কি ভুল ছিল, নাকি বর্ণা রানার মতো একজন ক্ষমতাসম্পন্ন লোকের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচতে পারবে? এমন ক্ষমতা সম্পন্ন যার সঙ্গে পুলিশও ছিল, এখন কি বর্ণা ওই গ্রামে থাকতে পারবে? যদি রানা একবার জানতে পারে যে আমরা পুলিশ স্টেশন গেছিলাম, তাহলে জানি না কি ঘোর বিপদ নামবে আমাদের উপর। আরে বর্ণা তো কয়েক দিনের জন্য এসেছিল, তাই না? আর তুমি তো সব কিছুই জানতে, তাই না? যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, রানা এসেছে নিজের লোকেদের সাথে। তুমি ভেতরে রুমে যাও আর একদম চুপচাপ বসবে, আমি দেখছি এদেরকে। তুমি যাও ভেতরে, যাও। তোমার সাহসের প্রশংসা করতে এসেছি প্রকাশবাবু। এমনিতে খুব সাহস তোমাদের স্বামী স্ত্রীর। স্ত্রীর কথায় মনে পড়ল, আপনার সেই সাহসী স্ত্রী কোথায়? আরে সাহসী বৌদি, আরে ও সাহসী বৌদি, আরে যাও ভাই, গিয়ে দেখো বৌদি কোথায় লুকিয়ে আছে। স্যার এরকম করবেন না স্যার, ওই বর্ণার চক্করে আমাদেরও তো মাথা খারাপ হয়ে গিয়েছিল স্যার। আমি তো উল্টে আমার বউকেই কত বকাবকি করলাম। স্যার এরকম করবেন না। আজ পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে পুলিশ স্টেশনের সামনে দিয়েও যায়নি। আরে তোমরা স্বামী স্ত্রী তো পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে গেছো। আচ্ছা, ওই তোমায় বাজারে যেন কি বলেছিলাম যে সময় হলে দেখে নেব? আজকে তো অনেক সময় আছে আমার কাছে, সব কাজ শেষ করে আমি এসেছি। আর হ্যাঁ প্রকাশবাবু, আজকে তুমি তোমার স্ত্রীর দ্বিতীয় বাসর রাত নিজের এই চোখ দিয়ে দেখবে। দেখবে নাকি? হ্যাঁ? দেখবে না? হ্যাঁ, দেখবে তো। নম্রতা, এবার তোকে কি করব? তোকে এইভাবে ছেড়েও দিতে পারবো না। না স্যার, চল। ছেড়ে দিন স্যার, প্রকাশ, ছেড়ে দিন। না, গ্রামবাসীরা কেউ তো বাঁচাও। প্রকাশ না, না, ছেড়ে দাও প্লিজ। প্রকাশ, গ্রামবাসীরা কেউ তো বাঁচাও। প্রকাশ, প্রকাশ, বর্ণা, এই গল্পটাকে এখানেই শেষ করে দাও। তোমার জন্য প্রকাশের প্রাণটা চলে গেল। আমি মানছি যে কারণটা তুমি নও, কিন্তু কথাটা বোঝার চেষ্টা করো।
আমরা রানার কিচ্ছু করতে পারবো না। কিন্তু সত্যজিৎ, যদি আমরা চুপ করে থাকি তাহলে রানার মতো রাক্ষসগুলোর সাহস তো আরো বেড়ে যাবে। আমাদের এই চুপ করে থাকাটাই ওদের শক্তি। তা তুমি কি ঠিকে নিয়ে রেখেছো নাকি সবার প্রতিবাদ করার? এটা কোনো একটা বাড়ির গল্প নয়। যার মেয়ে ওর খপ্পরে পড়েনি ভেবে নাও তার ভাগ্য খুব ভালো। তার মানে যতক্ষণ আমরা রানার হাত থেকে বেঁচে আছি ততক্ষণ আমরা নিজের ভাগ্যের দোহাই দিয়ে যাব। সত্যজিৎ, আমি চুপ করে থাকবো না। এই গল্পটা যখন আমাকে দিয়ে শুরু হয়েছে, শেষটা তাহলে আমিই করব। আমি নম্রতার কাছে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? বর্ণা, এবার যদি তুমি রানার বিরুদ্ধে আর কিচ্ছু করেছো তাহলে কিন্তু আমি তোমার সঙ্গ দিতে পারবো না। আর এই কথাটা খুব ভালো করে বুঝে নাও। যদি তুমি একটা সঠিক সিদ্ধান্তে আমার পাশে না দাঁড়াতে পারো তাহলে সারা জীবন কি করে পাশে থাকবে তুমি বলো? আপনার স্বামীর মৃত্যু কি করে হয়েছে সেটা আমরা খোঁজ খবর করছি, আর যারা আপনার ওপর অত্যাচার করেছে তাকেও আমরা খুঁজছি। ইনভেস্টিগেশনটা তো আমরা খুব জোর দিয়েই করছি। আচ্ছা, একটা কথা বলুন, ওই কজন লোক ছিল? না, আমি বলতে চাইছি 1, 2, 3, সেটা আপনি গুনতেও পারেননি না? এখানে টাইম পাস করবেন না প্লিজ। আপনি তো জানেন যে প্রকাশকে কে খুন করেছে। যান গিয়ে নিজের মালিককে অ্যারেস্ট করুন, যার সামনে আপনি ল্যাজ নাড়ান। আপনি কোনো প্রমাণ ছাড়া একজন মানি লোককে দোষী সাব্যস্ত করছেন। আপনার প্রবলেমটা কি? আপনার সঙ্গে রানার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? যখনই দেখছি তখনই আপনি ওর পেছনে পড়ে আছেন। তুমি খুব ভালো করে এই কথাটা জানো যে এই বস্তির কোনো মানুষ রানার এগেইনস্টে সাক্ষী দেবে না, কিন্তু সেদিন তুমি ওই ভালো মানুষকে কোনোভাবেই বাঁচাতে পারবে না যেদিন এই বস্তির প্রত্যেকটা মানুষ ওর এগেইনস্টে মুখ খুলবে। সেদিন তোমার না এই পুলিশের উর্দি কাজে আসবে আর না তোমার রানার দাদাগিরি। যাও গিয়ে বলে দাও ওকে ওর শেষ সময় ঘনিয়ে এসেছে। ঠিক আছে, আমি তো আমার কাজ করছি, আর আপনিও এই বস্তির লোকেদের ঘুম ভাঙার অপেক্ষা করুন। যখন ওরা জেগে উঠবে আর কোনো প্রমাণ বা সাক্ষী পাওয়া যায় তখন নিয়ে আসবেন ওকে। দুর্গাপুরে মদের ঠেক শুধুমাত্র এই রানার নামেই চলে রে। আর সেই ঠেক তুই আমার থেকে কেড়ে নিবি? আমার থেকে? হাট! 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 বল ইন্সপেক্টর, ফোন করেছিলি কেন? রানা সাহেব, ওই প্রকাশ মার্ডারের কেসটা তো আমি ম্যানেজ করে নিয়েছি, কিন্তু কিন্তু কি? কিন্তু আর একটা মেয়ে আছে না, বর্ণা, ও বড্ড বেশি ফড়ফড় করছে। শহর থেকে পড়াশোনা করে এসছে তো, ওর জ্ঞান গম্ভীরটা অনেক বেশি। বলছিল কি আপনার বিরুদ্ধে বস্তিবাসীদের সব জাগিয়ে তুলবে। বস্তির লোকেরা আমার বিরুদ্ধে কথা বলবে? আমার বিরুদ্ধে? আমিও দেখছি কি করে। বাবা, আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু বর্ণার এইভাবে রানার বিরুদ্ধে প্রতিবাদ করা শুধু ওর নয়, আমাদের সবার ক্ষতি হয়ে যেতে পারে। তুমি একদম চিন্তা করো না বাবা, ওকে আসতে দাও, আমি ওর সঙ্গে কথা বলবো। কি দরকার ছিল অন্যের ব্যাপারে মাথা গলানোর? অন্তত নিজের বোনের কথা তো একবার ভাববি। যদি কাল ওর কিছু একটা হয়ে যেত তাহলে? কিন্তু এতে দিদির ভুলটা কি? খারাপ লোকের তো শাস্তি পাওয়া উচিত। তুই চুপ কর, একদম চুপ। এই মেয়েকে আটকাতে হবে, না হলে ও নিজের সাথে আমাদেরকেও। বাবা,
আমি আসছি। কি দরকার ছিল তোর অন্যের ব্যাপারে মাথা গনানোর? আরে আমি তোর বাবা, তোর বোনের প্রতি কোনো দায়িত্ব আছে নাকি? তোকে ছোটবেলা থেকে দূরে হোস্টেলে রেখেছি, এই বস্তি থেকে দূরে রেখেছি, কারণ বস্তির কুনজর যেন তোর উপর না পড়ে। কলকাতায় ভালো চাকরি পেয়েছিস, ভালো করে চাকরি কর, সত্যজিৎকে বিয়ে কর আর নিজের সংসার কর। বাবা, আমি এখন বিয়ে করছি না। আর আমার ঠিক বা ভুলের কথাই যদি বলো, তাহলে আমি সেটাই করছি যেটা তোমরা আমাকে শিখিয়েছো, যেটা আমি পড়েছি আর যা আমি জেনেছি সব তোমাদের থেকে। দেখ মা, পুঁথিগত বিদ্যার বাস্তব জগৎ আকাশ পাতাল তফাৎ। পুঁথিগত বিদ্যা চাকরি পাওয়ার জন্যই ঠিক আছে, ঠিক ভুল বিচার করবার জন্য নয়। না বাবা, আমি ঠিক কাজ করছি। আর এখন তো এই লড়াইয়ে আমি অনেকটা এগিয়ে গেছি। কে থাকবে তোর সঙ্গে বল? আরে কারোকে পাবি না তুই তোর পাশে, এক এক করে সবার প্রাণ যাবে। আরে আরে নিজের বোনের কথাও তো একটু ভাব। মা, তুমি কাঁদছো কেন? মা, তোমার মেয়ে তো ঠিক কাজ করছে, আর এটা শুধুমাত্র আমি নিজের জন্য নয়, বরং বস্তির প্রত্যেকটা মেয়ের জন্য করছি, দৃষ্টির জন্যও করছি। ব্যাস, অনেক হয়েছে। তুই একটা কাজ কর, নিজের জিনিসপত্র গোছা আর যা, চলে যা তুই কলকাতা। কিন্তু মা, ব্যাস, আর একটা কথা বলবি না, আমি বলেছি না তুই যা। দেখ, আর তুই যদি না যাস তাহলে আমার মরা মুখ দেখবি, বুঝেছিস? যা এখান থেকে, চলে যা। ঠিক আছে মা, যদি আমি চলে গেলে তুমি খুশি হও তাহলে আমি চলে যাব মা, কিন্তু প্লিজ তুমি এভাবে কেঁদো না মা। আজকে তোমার সঙ্গে আবার দ্বিতীয়বার দেখা। ওই দিন বাজারে অল্প সময়ের জন্য দেখা হয়েছিল, তাই না? রানাবাবু, আমার মেয়ে যে ভুল করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি ওকে আজই কলকাতা পাঠিয়ে দিচ্ছি। আজকের পর আপনার আর কোনো অসুবিধা হবে না। নিজের মেয়েকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছিস তুই? এই বলে কে? আমার বিরুদ্ধে যে যায় তাকে আমি উপহার হিসেবে ঠিক কি দিই। কিছু করবেন না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? প্লিজ আমার পরিবারকে ছেড়ে দাও, আমার বাবাকে মেরো না প্লিজ। আমি তোকে শেষবারের মতো বলছি, চলে যা এখান থেকে, না হলে তোর আর তোর এই মিষ্টি বোনের বাজারে সবার সামনে সম্মান কেড়ে নেব। এই, চল এখান থেকে। সত্যের পথে অনেক বাধা আসতে পারে, কিন্তু সত্য কখনোই হারতে পারে না। আর বর্ণা এই কথাটা জানতো, সেই জন্য ও সত্যের সাথেই ছিল। ওর মা বাবার ওপর অত্যাচার করা হচ্ছিল, কিন্তু প্রশ্ন এখন এটাই যে বর্ণা নিজের মা বাবার কথা মেনে রানার মতো একজন লোকের বিরুদ্ধে না লড়ে কলকাতা ফিরে যাবে। চলুন দেখা যাক। দিদি, তুমি একদম ঠিক বলেছো। তোকে
আমাকে ওই লোকগুলো খুব মেরেছে, তাই না? দিদি আমাকে স্কুলে পড়িয়েছে যে কেউ যদি আমাদের ওপর অত্যাচার করে তাহলে সেটা সহ্য করা উচিত নয়, উল্টে সেটার মোকাবিলা করা উচিত। দিদি, মা দুর্গাও তো মহিষাসুরকে বধ করেছিলেন, উনিও তো একজন মহিলা ছিলেন। কেন সব মেয়েরা মা দুর্গার মতো শক্তিশালী হতে পারে না? মা, প্রতিবার আমি তোমার কাছে নিজের জন্য কিছু না কিছু চেয়েছি, কিন্তু এইবার আমি তোমার কাছে নিজের জন্য কিচ্ছু চাইবো না। আমি এই গ্রামবাসীদের জন্য কিছু চাই মা। মা, আমাকে এতটা শক্তি দাও যাতে এই গ্রামের সব মেয়েকে আমি ওই রানার আতঙ্ক থেকে বাঁচাতে পারি। এত শক্তি দাও এই গ্রামবাসীদের যাতে কোনো রানা ওদের দাবিয়ে রাখতে না পারে। মা, এই দশমীতে রানা নামের মহিষাসুরকে শেষ করতে হবে। এই শক্তি আমাকে দাও মা। जगदम्बे तेरी महिमा है सबसे निराली, जगदम्बे तेरी महिमा है सबसे निराली, जगदम्बे तेरी महिमा है सबसे निराली। ঘোষ বাবু, আজকে রাতের মধ্যেই নিজের মেয়েকে কলকাতায় পাঠিয়ে দেবেন। কালকে আমি আসব সান্ত্বনা দেওয়ার জন্য। যদি একে দেখতে পাই তাহলে কালকেই একে নিয়ে আমি বিছানায় শোবো। জয় মা। বাবা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি ফেরত যাব না। পাগল হয়ে গেছিস তুই? কি করে লড়বি ওর সঙ্গে তুই? তোর মনে নেই ওর লোকেরা আমাকে কেমন করে মেরেছিল? কি করে লড়বি ওর সঙ্গে তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও চলে এসছে, ও কাউকে ছাড়বে না। এ সব কিছু তোর জন্য হচ্ছে, সব কিছু তোর জন্য হচ্ছে। দৃষ্টি, তুই তাড়াতাড়ি উপরে চলে যা, উপরে চলে যা। সঙ্গে থাকবো। ঘোষ বাবু, আরে এই ঘোষ বাবু, দরজা খুলুন। আমি তো শুধু এখানে দেখতে এসেছি যে আপনার মেয়ে চলে গেছে না আছে, না হলে আজ রাতে আপনার মেয়েকে নিয়ে আমি ফুর্তি করবো। হ্যাঁ ঘোষ বাবু, কেউ কি দরজাটা খুলবেন নাকি ভেঙে দেবো? বর্ণা, আরে বর্ণা মা, তুই দরজা খোল, খোল দরজা। বর্ণা, বর্ণা। নমস্কার ঘোষ বাবু, কোথায় আছে আপনার মেয়ে? আচ্ছা, তো ভেতরে লুকিয়ে রেখেছেন মেয়েকে?
এই বাইরে বেরো, বেরো বাইরে। আয় রানা, সাহস থাকলে আমাকে তুলে নিয়ে যা। ভয় পাচ্ছিস কেন? আয়। পাগল হয়ে গেছিস? নিজেকে তুই পুড়িয়ে মারবি? হ্যাঁ, আমি তো মরবই, কিন্তু তোকে আমার সঙ্গে নিয়ে মরবো। ফেল, এই ফেলে দে, ফেলে দে বলছি। আমি বলছি ফেলে দে, ফেল। ফেল 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 বলছি, ফেলে দে। আরে নিজের বাবা মাকে পুড়িয়ে মারবি নাকি? ফেল। আমার নিজের মা বাবাকে নিয়ে কোনো চিন্তা নেই। আমি শুধু এটাই দেখতে পাচ্ছি যে যদি তুই মরে যাস তাহলে এই বস্তির হাজার হাজার মা বাবা খুশি হবে, আর ওদের সুখের জন্য আমি নিজের পরিবারকে বলি দিতে রাজি আছি। বুঝতে পেরেছিস? ঘোষ, তোর মেয়ে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আজকে তো আমি চলে যাচ্ছি, কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে বলছি, খুব খারাপ হবে। এই চল। যে যদি তুই মরে যাস তাহলে এই বস্তির হাজার হাজার মা বাবা খুশি হবে। ওই মেয়েটা আমার সঙ্গে যা করেছে, যা আজ পর্যন্ত আমার সঙ্গে কেউ করার সাহস পায়নি। ও রানাকে চ্যালেঞ্জ করেছে, রানাকে। নম্রতা, আমি এই লড়াইটা একা ততক্ষণ লড়তে পারবো না যতক্ষণ না তুমি আমাকে সাপোর্ট করছো। রানা তোমার থেকে তোমার সংসার কেড়ে নিয়েছে, আর আমি চাই যে তুমি এই লড়াইটা আমার সঙ্গে লড়ো। আমার তোমার সাপোর্ট চাই নম্রতা। বর্ণা, আমার কাছে হারাবার মতো আর কিচ্ছু নেই, শুধু প্রকাশের স্মৃতি। আমি কারোর জন্য কি বলতে পারি? নম্রতা, এতদিন পর্যন্ত এটাই রানার শক্তি ছিল যে ও যাদের উপর অত্যাচার করেছে তারা কখনো ওর বিরুদ্ধে মুখ খোলেনি। কিন্তু তুমি জানো, কাল আমি রানার চোখে ভয় দেখেছি, আর আমি এটা বিশ্বাস করি যে ওর শেষ সময় ঘনিয়ে এসেছে। শুধু তুমি আমায় সাপোর্ট করো। আমরা বস্তির প্রতিটা ঘরে যাব, সবাইকে বলবো ওর বিরুদ্ধে মুখ খোলার জন্য। নম্রতা, প্রকাশ তো আর আমাদের মাঝে ফিরে আসতে পারবে না, কিন্তু তুমি প্রকাশের জন্য এই লড়াইটাই আমার সাথে থাকো। ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি। আমার জন্য নয়, আমার প্রকাশকে ন্যায় দেওয়ার জন্য। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, ওর মা আগেই মারা গিয়েছিল। রানা আর ওর গুন্ডারা আমার মেয়েকে ওরা 5 দিন ধরে আটকে রেখেছিল। একদিন বাড়ির কাছে ফেলে রেখে চলে যায়, কয়েকদিন পর ও আত্মহত্যা করে নেয়। মা, তুমি তো কাল শহরে চলে যাবে, আর এখানে আমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে। আর ওই 2-4 জন মুখ খুললেই ওর পাপ কাজ শেষ হয়ে যাবে না? কিন্তু কাকা, আপনি আপনার মেয়েকে শুধুমাত্র ওই রাক্ষসের জন্য হারিয়েছেন, আর পুলিশ ততক্ষণ কিছু করবে না যতক্ষণ না আমরা সবাই একসাথে প্রতিবাদ করব। প্রকাশকে রানা মেরেছে এই কথাটা এই বস্তির প্রত্যেকে জানে, কিন্তু পুলিশ এই জন্য কিছু করছে না কারণ আমাদের কাছে কোনো সাক্ষী নেই। কাকা, আপনার মেয়ে রক্ষা, আর না জানি কত মেয়ে এই মাটিতে মিশে যাবে যদি আমাদের নিজেদের মুখ না খুলি। কাকিমা,
আমি আজ রাতে এই বস্তির প্রত্যেকটা মানুষের জন্য অপেক্ষা করব, যারা রানার অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইয়ে আমার সাথে থাকবে। কাকিমা, আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এই লড়াইটা লড়ার শক্তি পাই। তোমার কি মনে হয় কেউ কি আসবে? আমার মা দুর্গার ওপর এইটুকু বিশ্বাস তো আছে, উনি আমাকে রানার বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি দিয়েছেন। ওনার ওপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, কেউ না কেউ তো নিশ্চয়ই আসবে। দাদাবাবু, নম্রতা আর ওই মেয়েটা বর্ণা এই রাত্রেবেলায় গ্রামের সবাইকে মন্দিরে চাতালে ডেকেছে। শুনলাম ওরা নাকি আপনার বিরুদ্ধে পুলিশ স্টেশনে যাবে প্রকাশের কেসের এফআইআর দায়ের করাতে। বলি, হ্যাঁ, যা গিয়ে বস্তির লোকেদের সামনে ওদের এমন অবস্থা কর যে লোকেরাও যেন ওদের চিনতে অস্বীকার করে। হাত পা ভেঙে দে ওদের দুজনের। পাগল করে দিচ্ছে ওই মেয়েটা, আমাকে পাগল করে দিচ্ছে। যা। ঠিক আছে। কি হলো? কেউ আসেনি নাকি? আসবে, আর তোদের চোখের সামনেই আসবে। আর তারপর গিয়ে সবটা জানাস তোদের বাবাকে। চল। ছাড়ো, কি করছো? খুব সাহস আছে না তোর? হ্যাঁ, তোকে এইখানে দাঁড়িয়েই এই গ্রামের সবার সামনে মারবো। দেখি এই গ্রামে কে বাঁচাতে আসে তোকে। দাঁড়া, যদি তোর লড়াই করার এতই শখ তবে আমার সঙ্গে লড়াই কর। যতদিন আমি বেঁচে আছি তুই এদের কোনো ক্ষতি করতে পারবি না। এই, ওকে ছাড়, নাহলে এরা সবাই আমাদেরকে এখানে মেরে ফেলবে। এক কাজ কর, চল চল চল। আমি তো তোমাকে বলেছিলাম নম্রতা, সবাই আসবে। বর্ণার অদম্য সাহস এবং মনের জোর সমস্ত রং দেখাতে শুরু করে দিয়েছিল। সবাই নয়, কিন্তু কিছু লোক বর্ণার সাথে ছিল। ওনারা এই কথাটা বুঝতে পারছিলেন যে এই লড়াইটা বর্ণার একার নয়, প্রত্যেকের জন্য। যখন কিছু লোক তাদের মুখ খোলে এবং কথাগুলো পুলিশের কান পর্যন্ত পৌঁছয়, পুলিশ কি দায়িত্ব পালন করলো? ঢুকবে না ভেতরে। আমি বলেছিলাম তো যে যেদিন এই গ্রামের সবাই একসঙ্গে গর্জে উঠবে সেদিন আপনার নিজের গদি কেঁপে যাবে। ইন্সপেক্টর, দেখতে পাচ্ছ তো কত রেগে আছে ওই মানুষগুলো। ওরা সুবিচার চায়। তাহলে এখনো কি ওদের বয়ান নিতে অস্বীকার করবে তুমি? দেখো, রানার বিরুদ্ধে এদের বয়ান তো আমি নিয়ে নেব, কিন্তু তুমি ওর কিচ্ছু করতে পারবে না। আমার কাজ ছিল বোঝানো, বাকি তোমার ইচ্ছা। হাবিলদার, আসতে দাও ওদের।
আসলে ব্যাপারটা কি রানা সাহেব, গায়ের লোকজন বড্ড চেঁচামেচি করছিল, সেই জন্য বাধ্য হয়ে আমি এফআইআর লিখিয়েছি। কিন্তু আপনি একদম টেনশন নেবেন না, এই 1-2 দিনের মামলা, আমি কোর্ট থেকে আপনার বেল করিয়ে দেব। আর এমনিতেই ওই পুলিশ স্টেশন আপনার ঘরবাড়ি, কোনো জিনিসের আপনার অভাব হতে দেব না। যদি 1 রাতের বেশি আমি পুলিশ স্টেশনে কাটাই, তাহলে তোর উর্দির সঙ্গে আমি তোর গায়ের চামড়াও তুলে দেব। ওই মেয়েটাকে তো আমি এমন অবস্থা করব যে ও সেটা সারা জীবনেও ভুলতে পারবে না। তুমি যদি না থাকতে তাহলে আজ আমরা এত খুশি হতে পারতাম না। রানার জেল হয়ে গেছে। আমরা তো সবেমাত্র জয়ের দিকে প্রথম ধাপ এগিয়েছি, কিন্তু আসল লড়াইটা কোর্টে হবে। আর আমার এই বিশ্বাস আছে যে আমাদের দেশের আইন রানার মতো রাক্ষসকে ফাঁসির শাস্তি নিশ্চয়ই দেবে। মা, প্রথমে তোকে আমরা ভুল বুঝেছিলাম, কিন্তু আজ তোর উপরে গর্ব হচ্ছে। যে শিক্ষা তোকে দিয়ে আমরা ভুলে গিয়েছিলাম, সেটা তুই মনে রেখেছিস। অভিনন্দন। তোমার জয়ের জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। আমি আমার ওই সময়ের করা ভুলটা বুঝতে পেরেছি বর্ণা। আমি ওই সময় তোমাকে বুঝতে পারিনি, কিন্তু এখন আমি এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে ওই সময় তুমিই ঠিক ছিলে। আর সব থেকে খুশি হয়েছি আমি এটা ভেবে যে আমার হবু স্ত্রী এত ভয়ডরহীন আর সাহসী। হবু স্ত্রী? সত্যজিৎ, আমি তোমাকে বিয়ে করছি না। যে সময় আমার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল, তুমি সেই সময় আমার কাছ থেকে সরে গেছিলে। আর দেখো, আজ আমার সাথে পুরো গ্রাম রয়েছে। আজ আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। তোমার মতো পুরুষেরা সব সময় মহিলাদের দোষ ধরতে ব্যস্ত। তোমার মতো পুরুষদের জন্য না আমাদের সমাজে প্রতিদিন মহিলাদের সম্মান নষ্ট হয়। আরে তুমি কি আমাকে রক্ষা করবে? আমার তো তোমাকে দেখে করুণা হয়। আর ভালো হবে যদি এরপরে বাড়িতে তুমি না আসো। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबिके गौरी नारायणी नमोस्तुते। जय जय मां, जय जय मां, जय जय दुर्गे, जय 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 दुर्गे, जय 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 दुर्गे, जय 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 दुर्गे माता, जय जय दुर्गे, जय 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 दुर्गे, जय 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 दुर्गे, जय 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 दुर्गे माता। আজ দুর্গাপুজোর বিসর্জনের দিন প্যান্ডেলে হোলি খেলা হবে।
কি গ্রামবাসীরা, তোমাদের কি মনে হয়েছিল যে আমি সারা জীবন জেলের ঘানি টানতে থাকবো? হ্যাঁ, জেলের চার দেওয়ালের মধ্যে আমি পচে মরবো, আর তোমরা তোমরা এইখানে বিজয় উৎসব করবে। করো এবার উৎসব। এই মেয়েটার জন্য তোমরা আমার বিরুদ্ধে গেছো, আমার বিরুদ্ধে। এবার ভোগো। আমার কথা মন দিয়ে শোনো, যদি আমি তোদের ঘরের মেয়েদের নিজের কোলে না বসাতে পারি, তাহলে আমার নাম রানা নয়। আর তুই তোকে তো আমি আমার রাতের রানী বানাবো। ভুলে গেছিস তোর স্বামীকে কি করে মেরেছিলাম? ভুলে গেছিস? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেছে। এখনো তো একজনকে মেরেছি, এর বাবাকে মেরেছি, কিন্তু আজকের পর থেকে প্রত্যেক দিন এক একটা লোককে মারবো, এক একটা লোককে। আর তুই তোকে তো আমি তোর স্বামীর অভাব কখনো বুঝতেই দেব না। হ্যাঁ, আমিও দেখতে চাই যে তোদেরকে আমার ভয় থেকে কোন পুলিশ আর কোন আইন বাঁচাতে পারে। রানা! রানা, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আজ বিজয়া দশমী দিন। আজকের দিনেই মা দুর্গা পাপের বিনাশ করেছিল। আর মেয়েদের এক রূপ মা দুর্গাও বটে, যেটা তুই ভুলে গেছিস। মেয়েরা কোনোদিনই দুর্বল আর অসহায় নয়। যে রূপকে তুই অসম্মান করেছিস সেটা এক মমতার রূপ ছিল। আজ তুই তোর পাপের শাস্তি পাবি। আজ তোকে এই সব মহিলারা বলে দেবেন, যখন কোনো মহিলা মা দুর্গার রূপ ধারণ করে তখন সে কি করতে পারে। আমায় ক্ষমা করে দাও। আমি এদের সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইবো। রানা, যেভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, ঠিক সেইভাবে আজ আমি তোর মতো পাপীর নিধন করব। বন্ধুরা, আজকের গল্পে আমরা একজন নারীর অসীম সাহস আর মনের জোর দেখলাম। আজকের গল্পে আমরা একজন নারীর ভিতর লুকোনো দুর্গার রূপকে দেখলাম। আজকের গল্প পুরুষদের এমন এক বার্তা দিচ্ছে যে নারীকে শুধু মমতাময়ী রূপে ভেবে যেন ভুল না করে, বরং প্রত্যেক নারীর মধ্যেই মা দুর্গার অংশ থাকে। যদি একজন নারী চায় তো যে কোনো মুহূর্তেই মা কালীর রূপ ধারণ করতে পারে আর দুষ্টের বিনাশ করতে পারে। এই ঘটনার পরে এই মামলা
কোর্টে বহু বছর চলতে থাকে এবং তারপর একদিন কোর্ট বর্ণা এবং গ্রামবাসীর পক্ষে তার রায় শোনায়। বন্ধুরা, আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে এক বিখ্যাত শায়ের নওয়াজ দেববন্দির কিছু লাইনের সঙ্গে পরিচয় করাতে চাই। এই লাইনগুলো আপনাদেরকে একটা প্রশ্নও করে এবং সেই প্রশ্নের উত্তরও দেয়। পুড়ছে ঘর দেখছে যারা, পাশেই তাদের মোমের ঘর। আপনার পিছনেও আসছে ঝড়, এবার আপনারও ভাঙবে ঘর। ওর মৃত্যুতে আমি চুপ ছিলাম, আমার নম্বর এখন এলো। আমার মৃত্যুতে তুমিও চুপ, তোমার নম্বরও এলো বলে। আশা করছি এই লাইনগুলো আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। নমস্কার, এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি পরের সপ্তাহে আবার আসবো ক্রাইমের সঙ্গে অ্যালার্ট করতে। ততক্ষণের জন্য ইটস বেটার বি সেফ দেন সরি। জয় হিন্দ।